এরকম এক অশুভ দিনে সুবেশের অ্যান্টিক শপে আসে একটি অদ্ভুত মূর্তি, একটি দেবীর মূর্তি, যার এক হাতে বীণা, অন্য হাতে একটি খুলি। এমন বিচিত্র সমন্বয়ের মূর্তি সুবেশও আগে কখনো দেখেনি। সেদিন সে জানতো না এই মূর্তি তার বন্ধু অতীনের জীবনকে কিভাবে বদলে দেবে, কিভাবে তাকে নিয়ে যাবে এক অন্ধকার জগতের দিকে, যেখানে বাস্তব এবং অবাস্তবের মধ্যেকার সীমারেখায় মিলিয়ে যায়। অতীন একটি সেলস কোম্পানিতে কাজ করে এবং সে প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করতে খুব ভালোবাসে। অতীনের বাবা মা কেউই এই পৃথিবীতে নেই। মা মারা যাওয়ার আগে পুষ্পাদিকে অতীনের দেখভাল করার দায়িত্ব দিয়ে গেছিলেন। সেই থেকে পুষ্পাদি মায়ের মতোই অতীনকে দেখাশোনা করে আসছে। অতীনের কাছের আরো একজন মানুষ হলেন তার মামা বোস, যিনি একজন প্রত্নতত্ত্ববিদ। অতীনের বন্ধু সুবেশ একটি অ্যান্টিক শপ চালায়, যেখানে বিভিন্ন প্রাচীন জিনিসপত্র, মূর্তি, অলংকার ইত্যাদি বিক্রি হয়। সুবেশের দোকানে রতন নামে একটি ছেলে কাজ করে। একদিন সুবেশের দোকানে বিক্রির জন্য বেশ কিছু অ্যান্টিক আইটেম আসে। এই জিনিসগুলো চক্রবর্তী পরিবারের ছিল। এই পরিবারের সদস্যরা হয় মারা গেছেন বা বাইরে বসবাস করছেন। পরিবারের শেষ মেয়েটি তার স্বামীর সাথে আমেরিকা চলে যাচ্ছিল, তাই সে এই বাড়ি থেকে সমস্ত জিনিস বিক্রি করে দিয়েছিল। সেখান থেকেই সুবেশ অনেক অ্যান্টিক আইটেম কিনে এনেছিল। সেই সময় একটি পুরোহিত সুবেশকে একটি মূর্তি বিনামূল্যে দিয়ে যান। মূর্তিটিতে একটি দেবী ছিল, যার এক হাতে বীণা আর অন্য হাতে একটি খুলি। পুরোহিত জানিয়েছিলেন যে এই মূর্তিটি কোনো সাধারণ মূর্তি নয়। সুবেশ মূর্তিটি তার দোকানে রেখে দেয়। সেদিন রাতে দোকান বন্ধ করার সময় রতন মূর্তির কাছে অস্বাভাবিক আওয়াজ শুনতে পায়। মূর্তিটি বলছিল, আমার খিদে লেগেছে, আমাকে খাবার দাও। রতন ভয় পেয়ে চিৎকার করে ওঠে। পরের দিন থেকে রতন আর ওই দোকানে কাজে আসে না। সেলস কোম্পানিতে বেশ ভালো কর্মী হিসেবে অতীন প্রমোশন পায়। সেই খুশির খবর তার বন্ধু সুবেশকে জানাতে তার দোকানে যায়। সেখানে অতীনের নজর পড়ে সেই মূর্তিটির উপরে। মূর্তিটি দেখে অতীন মুগ্ধ হয়ে যায়। তারা প্রমোশনের খুশিতে ক্লাবে যাওয়ার পরিকল্পনা করে। সুবেশ যখন প্রস্তুত হচ্ছিল ক্লাবে যাওয়ার জন্য, তখন অতীন মূর্তি সম্পর্কে জানতে চায়। সুবেশ তাকে মূর্তি সম্পর্কে জানায় এবং অতীন যখন মূর্তি নিয়ে আগ্রহ দেখায়, তখন সুবেশ তাকে মূর্তিটি তার সাথেই নিয়ে যেতে বলে। অতীন মূর্তিটি নিয়ে বাড়ি ফেরে এবং তারপর সে ক্লাবে চলে যায়। ক্লাবে গিয়ে সে পার্টি এনজয় করতে থাকে, কিন্তু হঠাৎ করে সে অদ্ভুত একটি অনুভূতি পায়। সামনে সবকিছু লাল দেখা যাচ্ছিল এবং কে যেন তার কানের কাছে ফিসফিস করে বলছিল, আমার খিদে লেগেছে, আমাকে খাবার দাও। অতীন খুব অস্বস্তি বোধ করে এবং বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। বাড়ি ফেরার পথে অতীন তার কারের রিয়ার ভিউ মিররে তার প্রয়াত মাকে দেখতে পায়। সে ভয় পেয়ে যায়, কিন্তু এটা তার একটা ভ্রম বলে মনে হয়। বাড়ি ফিরে অতীন সেই মূর্তিটিকে টেবিলে রাখে। রাতে ঘুমোতে যাওয়ার সময় অতীন আবার সেই দেবী মূর্তিকে সামনে দেখতে পায়। সে আবার এই একই বাক্য শুনতে পায়, আমার খিদে লেগেছে, আমাকে খাবার দাও। অতীন ভয়ে জলের গ্লাস ফেলে দেয় এবং তার মায়ের আত্মাকেও সে আবার সেখানে দেখতে পায়। পরে যখন ঘুম ভাঙে তখন দেখে সে জলের গ্লাস সত্যিই মাটিতে পড়ে ভেঙে গেছে এবং কারোর পায়ের ছাপও সেখানে রয়েছে। মানে ও এতক্ষণ যেটা দেখছিল সেটা নেহাতি স্বপ্ন নয়। পরদিন সকালে অতীন মূর্তিটির সামনে ধূপকাঠি জ্বালিয়ে ফুল চড়ায়। সেদিন তার মামা বোসও অতীনের বাড়িতে আসেন। তিনি মূর্তিটি দেখে বলেন যে এটি একটি তিব্বতী ধাঁচের মূর্তি মনে হচ্ছে, এটি একটি তান্ত্রিক দেবীও হতে পারে। তিনি অতীনকে সতর্ক করে দেন যে প্রত্যেক দেবীকে পুজো করার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। যদি সঠিক পদ্ধতিতে পুজো না করা হয় তাহলে কিন্তু দেবী রাগ করতে পারেন। বোস মামা প্রতিশ্রুতি দেন যে তিনি কয়েকদিন পরে পুরোহিতকে নিয়ে আসবেন, যিনি মূর্তি সম্পর্কে আরো কিছু বলতে পারবেন। পরদিন অফিসে অতীন ওয়াশরুমে রক্তাক্ত পায়ের ছাপ দেখতে পায়। সে বারবার ওই একই আওয়াজ শুনতে পায় যে আমার খিদে লেগেছে, আমাকে খাবার দাও। অতীন ভয় পেয়ে যায় এবং বাড়ি ফিরে মূর্তিটির সামনে ফল রাখে। সেই রাতে অতীন আবার সেই দেবীকে দেখতে পায়, যিনি তার কাছে খাবার চাইছিলেন। অতীন দেবীকে মা বলে সম্বোধন করে। তিনি অতীনের মাথায় হাত বুলোতে থাকেন। পরদিন থেকে অতীনের আচরণ পরিবর্তিত হয়ে যায়। সে অত্যন্ত গম্ভীর হয়ে যায় এবং একা থাকতে পছন্দ করে। অতীন প্রতিদিন মূর্তিতে ফুলের মালা এবং ফল চড়ায়, কিন্তু দেবী অতীনের নিবেদন গ্রহণ করেন না। পুষ্পাদি অতীনের এই পরিবর্তন লক্ষ্য করেন। একদিন মধ্যরাতে তিনি ঘন্টার শব্দ শুনতে পান এবং দেখতে যান। তিনি অতীনকে একটি ঘরে সেই মূর্তির পুজো করতে দেখেন। পুষ্পাদি এসব বোস মামাকে বলেন, যিনি পুরোহিতকে নিয়ে অতীনের সাথে দেখা করতে আসেন। পুরোহিত বলেন যে তিনি এই মূর্তিটির দেবীকে চিনতে পাচ্ছেন না এবং অতীনকে এই অজানা দেবীর পুজো না করারই পরামর্শ দেন। এই কথা শোনার পর অতীন তাদের উপর ভীষণভাবে রেগে যায় এবং বলে যে দেবী তাকে পছন্দ করেন আর সে দেবীর পুজো এইভাবে করেই যাবেন। এরপর এক রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে অতীনের গাড়ির সামনে একটি মহিলা এসে পড়ে। তিনি অতীনের কাছে খাবার চান। অতীন তাকে অফিস পার্টির খাবার দিয়ে দেয়। মহিলাটি, যার নাম নিজের ডামরি বলে, সে বলে যে তার পরিবারের লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ তার স্বামী মারা
মারা গেছে। অতীন তাকে তার বাড়িতে নিয়ে আসে, যা পুষ্পাদির একদম পছন্দ হয় না। তবুও পুষ্পাদি ডামরিকে থাকার জায়গা দিয়ে দেন। ডামরি কিন্তু অদ্ভুত আচরণ করতে থাকে। সে অতীনকে দেবীর পুজো করতে উৎসাহিত করে। সেই রাতে পুষ্পাদির ঘুম ভেঙে যায় এবং তিনি একটি ভুতুড়ে মহিলা দেখতে পান। পুষ্পাদি চিৎকার করে ওঠেন এবং পরদিন থেকেই পুষ্পাদি বাড়ি থেকে গায়েব হয়ে যান। পুলিশ আসে, সব জিজ্ঞাসাবাদ করে, কিন্তু অতীনকে অসম্ভবভাবেই বিচ্ছিন্ন মনে হয়। বোস মামাই পুলিশের সাথে কথা বলেন। এদিকে ডামরি অতীনের জন্য বিচিত্র দুর্গন্ধযুক্ত খাবার রান্না করে। অতীন যখন খেতে যায়, ডামরি তাকে বলে যে আগে দেবীকে ভোগ দিতে হবে। অতীন স্বয়ং নিজের গালে থাপ্পড় মারে এবং ডামরির বানানো সেই দুর্গন্ধযুক্ত খাবার মূর্তিতে চড়ায়। তারপর অতীন পুজো করে এবং সেই দুর্গন্ধযুক্ত খাবার নিজেও খায়, যা থেকে তার বমি হয়। মাঝরাতে অতীন দেখতে পায় যে দেবী তার চড়ানো খাবার প্রথমবারের মতো গ্রহণ করেছেন। প্রতিদিন এই একই রুটিন চলতে থাকে। দেবী ডামরির বানানো এই দুর্গন্ধযুক্ত খাবার গ্রহণ করেন, আর ডামরিও অতীনকে দিনের পর দিন এই পচা খাবারই খাওয়ায়। অতীন দেবীর পুজো করে, অফিসে যায়, ফিরে আসে, আবার পুজো করে এবং এই একই চক্র চলতে থাকে। এমনকি অতীনকে শ্মশানেও যেতে দেখা যায়। সেখানে সে মা বলে চিৎকার করতে থাকে। অতীনের অফিসের সহকর্মীরা তার আচরণ দেখে উদ্বিগ্ন হয়ে ওঠে। সে দুর্গন্ধযুক্ত খাবার নিয়ে আসে, যা থেকে পুরো ক্যান্টিনই দুর্গন্ধে ভরে যায়। সে নিজের যত্ন নেয় না এবং খারাপ কাপড়ও পরে। অতীনের বস তাকে এইসব দেখে এক সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেন, যাতে সে নিজেকে ঠিক করতে পারে। এদিকে ছুটির দিনে অতীন শ্মশানে যায় এবং একটি ধাবায় খাবার খায়। সেখানে তার সাথে একজন বৃদ্ধ লোকের দেখা হয়, যিনি তার কাছ থেকে রুটির একটি টুকরো চান। অতীন তাকে রুটির বড় টুকরোটি দিয়ে দেয়। বৃদ্ধ লোকটি নিজেকে কৃষ্ণনন্দ মৈত্র বলে পরিচয় দেন এবং বলেন যে তিনি কয়েকটি বই লিখেছেন। তিনি বলেন যে অন্ধকার শক্তি সত্য ভক্তদেরও ক্ষতি করতে পারে, কিন্তু যে কোনো তন্ত্র থেকে ভালোবাসার শক্তি সব থেকে বেশি শক্তিশালী। তিনি অতীনকে একটি বড় লকেট পরিয়ে দেন এবং বলেন যে যতক্ষণ অতীন এই লকেটটি পরে থাকবে, কোনো খারাপ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে বোস মামা এবং সুবেশ সেই পুরোহিতের কাছে যান, যিনি সুবেশকে মূর্তিটা দিয়েছিলেন। পুরোহিত মূর্তির গোপন তথ্য প্রকাশ করেন। এটি কোনো সাধারণ মূর্তি নয়, এটি 10 মহাবিদ্যার মধ্যে নবম দেবীর মূর্তি, যাকে মাতঙ্গী দেবী বলা হয়। আগামীকাল অমাবস্যার রাত, যা হতে পারে অতীনের জীবনের শেষ রাত। পুরোহিত মূর্তি সম্পর্কে আরো অনেক তথ্য দেন। তিনি বলেন যে এই মূর্তি সহস্রক্ষ চক্রবর্তী নামক একজন তন্ত্রবিদ বানিয়েছিলেন, যিনি তিব্বতের একজন শাসককে পরাজিত করতে এই মূর্তি ব্যবহার করেছিলেন। সহস্রক্ষ জানতেন যে এই মূর্তি ভুল হাতে পড়লে বিপর্যয় করতে পারে, তাই তিনি মূর্তিটি নিয়ে বাংলায় ফিরে আসেন এবং 600 বছর ধরে এই চক্রবর্তী পরিবার এই মূর্তির পুজো করে আসছে। পরিবারটি যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তখন পুরোহিত মূর্তিটি সুবেশকে দেন, কারণ সহস্রক্ষের নিয়ম ছিল যে পরিবার বাড়ি ছাড়লে মূর্তিটি কাউকে দিতে হবে। ওদিকে লকেট পরার পর অতীনের মানসিক অবস্থার উন্নতি হতে থাকে। সে বুঝতে পারে যে তার বাড়ি কতটা নোংরা হয়ে গেছে। সে ডামরির উপরে রাগ করতে থাকে এবং ডামরি বলে যে সে অসুস্থ। অতীন লক্ষ্য করে যে তার বাড়ির নিচে কিছু আচার অনুষ্ঠানেরও চিহ্ন রয়েছে এবং সেখানে অনেক পাখি এবং বিড়ালের মৃতদেহ পড়ে আছে। অতীন পুলিশকে ফোন করে পুষ্পাদির সম্পর্কেও জিজ্ঞেস করে, কিন্তু পুলিশ বলে যে তার কথা মতোই তারা কেসটা বন্ধ করে দিয়েছে। সেই রাতে অতীন দুটো ভূত দেখতে পায় এবং ডামরির আসল ভূতুরে চেহারাও সে দেখতে পেয়ে যায়। ডামরি বলে যে আজ রাতে সে দেবীকে একটি বৃহৎ ভোগ চড়াবে এবং অতীনকে অফিস থেকে দেরি করে আসতে বলে। অতীন বুঝতে পারে যে সেখানে কিছু একটা গোলমাল হয়েছে। বোস মামা, সুবেশ এবং পুরোহিত অতীনের বাড়িতে পৌঁছন। তারা ধীরে ধীরে ঘরে প্রবেশ করে দেখেন যে ডামরি তার পিশাচিনী রূপে একটি কাটা হাত সেদ্ধ করছে, আর যেটা ছিল আর কারণ না, পুষ্পাদির হাত। ডামরি বোস মামাকে আক্রমণ করে অজ্ঞান করে দেয়। তারপর সে অতীনকেও আক্রমণ করতে যায়, কিন্তু অতীনের লকেটের কারণে তাকে আঘাত করতে পারে না। তাই সে অতীনের মনকে বিভ্রান্ত করতে থাকে এবং শেষমেশ তাকে লকেট খুলতে বলে। অতীন ডামরির কথা মতো লকেট খুলে ফেলে এবং ডামরি তাকে আক্রমণ করে। অতীনের মৃত্যু অনিবার্যই মনে হচ্ছিল, কিন্তু তখন অতীনের মনে পড়ে যায় বৃদ্ধ লোকটির কথা, যিনি বলেছিলেন যে যে কোনো তন্ত্র থেকে ভালোবাসা সব থেকে বড় অস্ত্র। অতীন মনে করে যে বোস মামা কিভাবে তার যত্ন নেন। কোনোভাবে অতীন তার লকেট নিয়ে ডামরির মাথায় আঘাত করে, যাতে ডামরি ধ্বংস হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা আহত বোস মামাকে দেখি, যার দেখভাল অতীন করছে। অতীন এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং সে মামাকে বলে যে সে মূর্তিটি নদীতে ভাসিয়ে দিয়েছে। অতীন এখন অফিসেও আগের মতো কাজ করছে এবং মেয়েরা আবার তাকে পছন্দ করছে। তারা তাকে ডেটে যেতে বলছে। সিরিজের শেষ দৃশ্যে আমরা দেখি দুজন মাতাল লোক এবং তাদের মধ্যে একজন যখন প্রস্রাব করতে যায়, তখন সেই দেবী তার সামনে এসে বলে, আমার খিদে লেগেছে। লোকটি চিৎকার করে এবং সেখানেই সিরিজ শেষ হয়ে যায়। এই ভয়ঙ্কর গল্পটি আপনার যদি পছন্দ হয়ে থাকে, তবে আমাদের চ্যানেলে আরো এরকম ভুতুরে গল্প শুনতে আমাদের পরবর্তী ভিডিও দেখতে থাকুন।
থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং নোটিফিকেশন বেলও ক্লিক করুন যাতে আপনি কোনো ভিডিও মিস না করেন।